কেরোসিনের দাম 15 টাকা থেকে 80 টাকা লিটার, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় দাবি। এক দশকে এমএলএম কোম্পানির মাধ্যমে 12,500 কোটি টাকা লুট, ফেরত পাননি গ্রাহকরা। বসুন্ধরায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার, শিক্ষার্থী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসার অভিযোগ। মোটা চাল ছেঁটে তৈরি চিকন চালে সয়লাভ বাজার, নেই পুষ্টিগুণ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ঝুঁকি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ আজ, অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বস্তি নিয়ে ফেরার প্রত্যয়। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি আরিয়া আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা এবং ফার্নেস অয়েলের দাম লিটারে 59 টাকা থেকে 62 টাকা করা হয়েছে। নতুন এই দাম বুধবার রাত 12টা থেকে কার্যকর হয়েছে। বিবিসির কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম নিয়মিত বাড়ছে। আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে প্রতি ব্যারেল পরিশোধিত জ্বালানি কিনতে বাড়তি $93 দিতে হওয়ায় প্রতিদিন সরকারে 22 কোটি টাকা লোকসান হচ্ছে, যা প্রতি মাসে দাঁড়ায় 600 কোটি টাকারও বেশি। তাছাড়া প্রতিবেশী দেশ ভারতে প্রতি লিটার ডিজেলের দাম 100 রুপি হওয়ায় দেশ থেকে তেল পাচার হচ্ছে। এসব কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে দাম বাড়ানোর। এ নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কি প্রভাব পড়েছে আর সাধারণ গ্রাহকদের কি প্রতিক্রিয়া? এখন পর্যন্ত সাধারণ গ্রাহকের কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারিনি, যেহেতু গতকাল রাত থেকে মূলত এই দামটি বৃদ্ধি পেয়েছে এবং এখন ভোর সকাল এবং সিলেটে এই মুহূর্তে আসলে নভেম্বর শুরুতে শীতের সকাল হওয়াতে কিছুটা এখন আমরা মানুষের জনসমাগম এখন পর্যন্ত দেখতে পাইনি। যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই যে ডিজেল বা কেরোসিন, এটির গ্রাহক বলতে প্রান্তিক জনগোষ্ঠী, অর্থাৎ শহর অঞ্চলের যে মানুষগুলো কেরোসিন তাদের রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে, তারা তো মূল ভুক্তভোগী। অর্থাৎ 65 টাকা থেকে সরাসরি 80 টাকায় রূপান্তর হয়ে গেছে, প্রতি লিটারে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে যখন ভোজ্য তেলের দাম দফায় দফায় বেড়েই চলেছে, ঠিক সেই সময়টাতে এসে বছরের শেষ প্রান্তে জ্বালানি তেলের দাম 15 টাকা বাড়ায় কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনারা অবগত রয়েছেন যে ট্রাক, মিনি বাস সহ বিভিন্ন ধরনের বাসের মূল জ্বালানি কিন্তু ডিজেল। পাশাপাশি সিলেট অঞ্চলের যে কৃষি কাজে যারা সেচ যন্ত্র ব্যবহার করেন, বিভিন্ন পাম্প ব্যবহার করেন, সেগুলো কিন্তু ডিজেল দ্বারা পরিচালিত হয়। এবং সিলেটের যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেখানটায় যে নৌকা দিয়ে মানুষ ঘুরে থাকেন, সেটাই কিন্তু এই ডিজেল দিয়ে চালনা করা হয়ে থাকে। তো মূলত ডিজেল এবং কেরোসিন দাম বাড়ার ফলে এর যে ভুক্তভোগী হবেন কিন্তু আপাত দৃষ্টিতে সবাই, কারণ নৌকা ভাড়া বাড়বে, বাস ভাড়া বাড়বে এবং এই বাস ভাড়া নৌকা ভাড়ার বাড়ার ফলে কিন্তু মানুষের যে জীবনযাত্রার ব্যয় সেটি কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে। তো মূলত এখন সকাল হয়েছে, মানুষ ক্রমশ জানবে। প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এখনো সবাই জানেন না যে ডিজেল এবং কেরোসিনের দাম যে প্রচুর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ লিটারে 15 টাকা করে। আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠীর যে এই প্রতিক্রিয়া সেটি জানতে পারবো বেলা বাড়ার সাথে সাথে। তবে এটি মানুষের জীবন ব্যয় অনেকটাই বাড়িয়ে তুলেছে, সেজন্য সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ক্ষুব্ধ যে সরকার হঠাৎ করেই এই দামটি বৃদ্ধি করেছে। তবে হঠাৎ করেই নয়, যে ভারতীয় ডিজেল এবং কেরোসিনের দাম যে মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক যে দামের প্রভাব, তার কারণে যদিও সরকার বাড়িয়েছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষ এটাতে অনেকটাই ভুক্তভোগী। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। এক দশকে বিভিন্ন আর্থিক খাত ও এমএলএম কোম্পানি থেকে গ্রাহকদের প্রায় 12,500 কোটি টাকা লোপাট হয়েছে। এসব টাকা এখনো ফিরে পাননি ভুক্তভোগীরা। এবার টাকা লোপাটে নতুন করে যুক্ত হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠানও। নিয়ন্ত্রণ ও নজরদারির অভাবে গ্রাহকদের অর্থ লোপাটের পুনরাবৃত্তি ঘটছে বলছেন বিশ্লেষকরা।
2006 সালে যুবক থেকে লোপাট হয় 2000 কোটি টাকা। প্রতিষ্ঠানটিকে সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার সুপারিশও করা হয় 10 বছর আগে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। প্রতারণা ও জালিয়াতি করে 2011 সালে 6000 কোটি টাকা আত্মসাৎ করে MLM কোম্পানি ইউনিপে 2U। এর পরের বছর 45 লাখ বিনিয়োগকারীর 5000 কোটি টাকা হাতিয়ে নেয় ডেস্টিনি। তবে গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনা এখানেই শেষ হয়নি। অনিয়ম ও দুর্নীতির ফলে 2019 সালে পিপলস লিজিংকে অবসায়নের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এখানেও লোপাট হয় 6000 আমানতকারীর 700 কোটি টাকা। এরপর 2020 সালে ইন্টারন্যাশনাল লিজিং এর নানান অনিয়মে 2500 আমানতকারী 700 কোটি টাকার আর হদিস মেলেনি। সবাইকে দেওয়ার মতো তো অর্থনৈতিক সচ্ছলতা আমাদের নাই। 1 crore টাকা করে আমরা পার মান্থ ইনশাআল্লাহ দিব, এবং ফার্স্ট ইনস্টলমেন্টটা আমরা 24 জনকে অ্যালট করেছি, ওটা নেক্সট উইকে পেয়ে যাবে। এই সবকিছুর পর চলতি বছরই বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে গ্রাহকদের অর্থ লোপাটের ঘটনা ঘটে। 2 মাসের ব্যবধানে ই-ভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, কিউকম ও রিং আইডি সহ 5টি ই-কমার্স প্রতিষ্ঠান লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে 3366 কোটি টাকা হাতিয়েছে। লোপাট হওয়া অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় অসংখ্য গ্রাহক। টাকাটা যদি কোনো একটা সুরা না হয় তখন কি আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। 3-4টা পেমেন্ট আটকে গেছে এই প্রবলেমের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ লোপাটের প্রধান দুর্বলতা নিয়ন্ত্রণ ও নজরদারি। এই সব ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এজন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সবার সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। হাজার হাজার কোটি টাকা ইনভলভ। এর আগে আবার যুবক, ডেস্টিনি, ইউপে এগুলো আবার আর্থিক সেবার নামে অনেক টাকা তছরুফ করেছে। তো এখানে নজরদারি এবং নিয়ন্ত্রণের অভাব। আর্থিক ও বাণিজ্যিক খাতে প্রতারণা ও জালিয়াতি বন্ধে আইন প্রণয়নের পাশাপাশি অপরাধীদের বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি ভুক্তভোগীদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থী পরিচয় দিয়ে নেন বাসা ভাড়া, এরপর শুরু করেন মাদকের পাইকারি ও খুচরা বিক্রি। তবে সবথেকে চাঞ্চল্যকর বিষয়টি হচ্ছে সহজে মাদক সরবরাহ ও বিক্রির জন্য আশ্রয় নেন পুলিশ পরিচয়ের। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাফিজ ও তার এক বান্ধবীকে আটক করে র্যাব 1। বুধবার রাতভর অভিযানে বিপুল পরিমাণ মদ, আইস, প্যাথোড্রিন, গাঁজা ছাড়াও উদ্ধার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত নানা সামগ্রী। আলমারিতে সাজানো বিদেশি নানা ব্র্যান্ডের মদ, বাহারি রঙের চোখ ধাঁধানো সব বোতল, বাদ যায়নি আলমারির উপরের অংশ, এমনকি খাটের নিচের ফাঁকা জায়গাটুকু। শুধুই কি মদ, ছোট এই কক্ষে মিলে আইস, গাঁজা সহ বিভিন্ন রকমের মাদক। পাশাপাশি উদ্ধার করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকি টকি, পুলিশের ক্যাব, ব্যাচ সহ 2টি খেলনা পিস্তল। বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকের ছোট্ট সাম্রাজ্য গড়ে তোলেন নাফিজ মোহাম্মদ আলম। অভিযানের সময় আটক করা হয় নাফিজের বান্ধবী রাত্রিকেও। ডিসেম্বর মাসে এখানে যে আপনি বললেন যে আপনি মাঝে মাঝে মদ খান, না মাঝে মাঝে না, আমি বারে গিয়ে মদ খাই। আমার একটা বারের লাইসেন্স ব্লুমুন বারের, আর একটা বারের লাইসেন্স ফুয়াং বারের। আমার বাবা একজন বিদেশি নাগরিক, তার একটি কানাডিয়ান পাসপোর্ট আছে। সেই ক্ষেত্রে আমার বাবা যদিও মদ খায় না, তবে আমি চাইলে ফরেন পাসপোর্ট ইউজ করে সরকার নির্ধারিত পরিমাণে মদ ক্রয় করতে পারি, যদিও এটা বেআইনি যে আমার বাবার পাসপোর্ট ইউজ করে আমি মদ ক্রয় করা। ডুয়েল নাগরিক রিলেশন ছিল, পরে গিয়ে ফ্রেন্ড, 6 মাস ধরে কোনো কন্ট্যাক্টে ছিলাম না। তো বললো অনেক অসুস্থ, দেখা করবে। পরে দিয়ে বনানী আসছিলাম, বনানীর থেকে দেন গিয়ে লেট হয়ে গেছে দেখে তখন বলছে থাকো, আমি সকালবেলা ড্রপ করে দিয়ে আসবো। দেন বাসায় আসার পরে গতকালকে দেন রুমের মধ্যে এগুলোই দেখছি। দেখার পর জিজ্ঞাসা করার পর বলছে এগুলো ওর না, ওর কোন বড় ভাই নাকি এখানে রাখতে দিয়েছে, এই কথা আমাকে। নিজেকে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী দাবি করা নাফিজ গুলশান, বনানী সহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক সরবরাহ করত বলে দাবি র্যাবের। পরিচালনা করে এবং বিপুল পরিমাণে সব বিদেশি লিকার বা মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে বিয়ারও আছে এবং নামি দামি ব্র্যান্ডের ব্লু লেভেল, ব্ল্যাক লেভেল এবং আরও অন্যান্য শিভাস রিগেল, বিভিন্ন ব্র্যান্ডের সব বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ধূর্ত নাফিজ সহজে মাদক সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে নিজেকে পুলিশের ঘনিষ্ঠজন পরিচয় দিত বলেও দাবি র্যাবের। নাফিজের সঙ্গে মাদক ব্যবসায় আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এর 5 গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতার তালিকায় জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে দুর্বলদের কণ্ঠস্বর হিসেবে আখ্যা দিয়েছে বিবিসি। এক প্রতিবেদনে এবারের সম্মেলনে প্রভাব ফেলবেন এমন গুরুত্বপূর্ণ 5 নেতার সেই তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 48টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর প্রতিনিধিত্ব করেন শেখ হাসিনা। এতে তার নেয়া সিদ্ধান্ত পদক্ষেপ সম্মেলনের ফলকে প্রভাবিত করবে বলে ধারণা বিবিসির। এই তালিকায় শেখ হাসিনা ছাড়াও নাম রয়েছে চীনের জলবায়ু বিষয়ক আলোচক শি জেনহুয়া, সৌদি আরবের আরমান শাসলি, যুক্তরাজ্যের মন্ত্রী আলোক শর্মা, স্পেনের বাস্তুসংস্থান পরিবর্তন মন্ত্রী তেরেসা রিবেবার। জলবায়ু উদ্বাস্তুদের দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য পুরো বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের পার্লামেন্টে কল ফর ক্লাইমেট প্রসপারিটি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আর 1 মিটার বাড়লেই বাস্তুচ্যুত হবে বাংলাদেশের লাখ লাখ মানুষ। জাতিসংঘ জলবায়ু সম্মেলন উপলক্ষে স্কটল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে কয়েকটি সাইডলাইন বৈঠকে যোগ দেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক বিশেষ সেশনে প্রধান বক্তা হিসেবে যোগ দেন শেখ হাসিনা। স্কটিশ পার্লামেন্ট কমিটি কক্ষে আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এরই মধ্যে 60 লাখ মানুষ জলবায়ু সংকটে বাস্তুচ্যুত হয়েছে। অতিরিক্ত আরও 11 লাখ রোহিঙ্গার ভার বইতে হচ্ছে। এ সমস্যার মোকাবিলা করা আরও কঠিন করে তুলেছে কোভিড-19 মহামারী। গ্লাসগোতে বিশ্ব নেতারা জড়ো হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবগুলির চ্যালেঞ্জ এবং ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নিতে। তবে কোনো দেশই এককভাবে তা প্রতিরোধ করতে সক্ষম নয়। উষ্ণতা বৃদ্ধি সহ প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের জন্য একটি মারাত্মক হুমকি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে। এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত 48 দেশের জোট CVF এর সংলাপে শেখ হাসিনা অভিযোগ করেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা দেশগুলোর বিপদ বাড়াচ্ছে বড় দেশগুলো। কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো প্রতিশ্রুত তহবিল না দেয়ায় গরিব দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। সেই কারণে অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়ে আমরা CVF সদস্যরা প্রতি বছর মোট $500 বিলিয়ন অর্থ দেওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে CVF এর থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় বিকেলে COP26 এর সম্মেলন স্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদে একটা বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। বিচার শেষ হওয়ার আগেই চুয়াডাঙ্গার হত্যা মামলায় 2 আসামির ফাঁসি কার্যকর হয়নি আপিল শুনানি। চাঁদা না দেয়ায় মিরপুরে বাড়ি দখলের অভিযোগ, প্রভাবশালীদের দৌরাত্ম্যের অভিযোগ এলাকাবাসীর। চকচকে চিকন চালে ভরে গেছে দেশের বাজার। চাহিদা থাকায় মোটা চালকে ছেটে প্রক্রিয়াজাত করে ও পুষ্টির অংশ ফেলে বাজারজাত করা হচ্ছে এসব চাল। আর এই চালের ভাত দীর্ঘদিন খেলে ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখছেন কৃষি বিজ্ঞানীরা। দিনাজপুর, রংপুর, নাটোর, নওগাঁ সহ দেশের নানা প্রান্তে গড়ে উঠেছে চাল প্রক্রিয়াকরণের অটো রাইস মিল। এসব মিলে বিশেষ প্রক্রিয়ায় মোটা চালকে চিকন ও চকচকে করা হয়। তবে মিল মালিকদের দাবি, পুষ্টিগুণ অটুট রেখেই এসব করছেন তারা। কালার শটারে শটিং করা হয় এবং পালিশারে এটাকে পরিষ্কার করা হয়, যার ফলে চালের মান স্বচ্ছ এবং ঝকঝকে দেখায়। এতে চালের গুণগত মান ভালো থাকে। চাল নিয়ে গবেষণা করেছেন কৃষি সংশ্লিষ্টরা। মোটা চালকে চকচকে ও চিকন করতে গিয়ে 15 থেকে 17 ভাগ ছেটে ফেলায় কোনো ধরনের পুষ্টিগুণ থাকে না বলছেন তারা। ব্রানের পরে একটা লেয়ার আছে যেটাকে আমরা বলি অ্যালুরন লেয়ার, ওই লেয়ার পর্যন্ত এই নিউট্রিয়েন্টগুলো থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
যখন আমরা ব্রাঞ্চ সেপারেট করছি এবং পলিশ করছি, বিশেষ করে পলিশার দিয়ে পলিশ করা হয়, তখন অ্যালুরন লেয়ার ক্ষয় যায় বা উঠে যাওয়ার পরে ভিতরে যে অংশটা থাকে এটা পুরোটাই স্টার্চ। এখান থেকে শুধু গ্লুকোজ ছাড়া আর আমরা কিছুই পাই না, কোনো নিউট্রিয়েন্টই পাই না। আমরা স্টার্চ বা যেটা আমরা কার্বোহাইড্রেট বলি, আমরা কিন্তু সেটাই মূলত আমরা গ্রহণ করতেছি, যার জন্য কিন্তু আমাদের দেখা গেছে যে এই কার্বোহাইড্রেট বলে আমাদের ওজন বৃদ্ধি অর্থাৎ স্থূলতা, এবং স্থূলতার ফলে আমাদের যেটা হয় বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, এইটা দ্বারা আমরা আক্রান্ত হই। এবং যখন একটা মানুষ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয়, অন্যান্য রোগগুলো কিন্তু সংক্রমণের সম্ভাবনা তার বেড়ে যায়। গবেষকরা বলছেন এ ধরনের চালের ভাত বেশি দিন খেলে হতে পারে নানা রোগ, মেধাহীন হয়ে উঠবে পরের প্রজন্ম। মিল মালিক সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এখনই এ চালের উৎপাদন বন্ধ করার তাগিদ তাদের। আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ, আমাদের যদি একটা পুষ্টিহীন জাতি, আসলে এটা কোনো কাজে লাগে না। আমাদের যদি একটা মেধাবী জাতি গঠন করতে হয়, অবশ্যই তাহলে আমাদের এই জিনিসগুলোর উপরে নজর দিতে হবে। ভোক্তা পর্যায় থেকে যদি আমরা সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে পারি যে না, আমি ওভার পলিশিং চাল খাবো না, আমার যে চাল আছে সেইটাই আমি খাবো, তাহলেই কিন্তু আমরা এই অবস্থা থেকে উত্তরণ আমরা ঘটাতে। গবেষণায় উঠে এসেছে মিনিকেট নাজিরশাইল নামে বাজারে থাকা বিভিন্ন চালে পাওয়া গেছে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স। দীর্ঘদিন এসব চালের ভাত খেলে ধীরে ধীরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20 বছর ধরে যে বাড়িটির ট্যাক্স সহ বিদ্যুৎ ও পানি বিল পরিশোধ করেছেন, বীরপুরের মানিকদি এলাকার সেই বাড়িটি 1 বছর আগে দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ বোরহানুদ্দিন নামে এক ব্যক্তির। 2 কোটি টাকা চাঁদা না দেবার কারণে বাড়িটি দখল করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। প্রভাবশালীদের দৌরাত্ম্যে জমি ও বাড়ি দখলের অভিযোগ করেছেন এলাকার আরও অনেকেই। গেল 1 বছর মিরপুরের মানিকদির 280/A বাড়িটিতে বসবাস করছেন নাজিমুদ্দিন নামের এক ব্যক্তি। বাড়ির প্রকৃত মালিক দাবি করা বোরহানুদ্দিনের অভিযোগ, 2000 সালে জমি কেনার পর এখানে টিন শেড ঘর নির্মাণ করেন তিনি। অথচ এই জমির চৌহদ্দিতে নাম না থাকার পরও 2014 সালে বাড়িটির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন ফাতেমা বেগম নামের এক নারী। আমার নামে মহানগর জরিপ, আমার নামে খাজনা, আমার নামে হোল্ডিং ট্যাক্স, এই জায়গাটার ব্যাপারে তার একটা পিটিশন দিছে। সেই পিটিশনটা 2016 সালে এটা হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। নিরাপত্তার জন্য আমি ঢুকতে পারতেছি না, আমাকে যে কোনো সময় হত্যা করবে। 2016 সালে নিজের পক্ষে রায় পেয়ে 2020 সালে রাজুকের অনুমতিক্রমে 6তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন বোরহান। এরপরই চাঁদা দাবি করে না পেয়ে বাড়িটি দখল করে নেয় ওই চক্র। হামলা চালানো হয় বোরহানের উপর। হামলা ও বাড়ি দখলের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় মামলা করার পর প্রায় 1 বছরেও দেয়া হয়নি ওই মামলার চার্জশিট। এটা আমি আগেই বলে দিয়েছিলাম যে এতদিন ধরে পেন্ডিং কেন। আমাদের যেটা তদন্তের পার্ট, এটা অলরেডি ফিনিশড। পুলিশ রিপোর্ট যেটা, এটা অল্প সময়ের মধ্যে কোর্টে চলে যাবে। বাড়িটির দখলে থাকা নাজিমুদ্দিনের দাবি, এই বাড়িটি তার খালা ফাতেমা বেগমের, দখল নয়। পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমেই বসবাস করছেন তিনি। আমরা আগে থেকে দখলে আছি, যেহেতু তার নামে সে একটা ভুল তথ্য দিয়া ভুল কিছু কাগজপত্রের উপস্থাপন করে একতরফা সে রিভিউ আবেদন করে তার পক্ষে রায়টা নেয়। মানিকদি এলাকায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য নিরসনে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোল্ডেন মনিরের সম্পদের অনুসন্ধান শেষ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে 53 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে সংস্থাটি। তবে দুদক বলছে তদন্তের মনিরের কমপক্ষে আরো 2 থেকে 300 কোটি টাকার সম্পদ পাওয়া যাবে। স্বর্ণের চোরাচালানের সাথে জড়িত গোল্ডেন মনিরের বিরুদ্ধে রয়েছে নানামুখী অভিযোগ। রাজধানীর শতাধিক সরকারি প্লটের অবৈধ মালিক হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনুসন্ধানে দুদক খুঁজে পেয়েছে 40টি আবাসিক প্লট। রামপুরা, ডিআইটি, বাড্ডা, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এইসব প্লটের মূল্য 5 থেকে 10 কোটি টাকা। কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে মনিরের নামে খুঁজে পাওয়া প্লটগুলোর গড় দাম ধরা হয়েছে 1 কোটি টাকা। 40টি প্লটের মোট মূল্য ধরা হয়েছে 40 কোটি টাকা। এছাড়া গোল্ডেন মনিরের বাড়ি থেকে র্যাবের অভিযানে আটক পিস্তল, দেশি বিদেশি মুদ্রা, অলংকারের মূল্য সহ মোট অবৈধ সম্পদ হিসেব করা হয়েছে 53 কোটি টাকা। পূর্বাঞ্চলের সমবায় সমিতির নামে প্লট,
আরো বেশ কিছু অবৈধ প্লট পাওয়া গেছে এবং প্লটে এক একটা প্লটের দাম 3-4 কোটি টাকা। আমি যত জানি কমিশন এগুলো স্বচ্ছতার খাতিরে ভ্যালুয়েশনটা আরো কম করে ধরেছে, যেমন 4 কোটি হলে 1 কোটি, 5 কোটি টাকা হলে 1.5 কোটি, এইভাবে আমার মনে হয় 53-54 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এসব ছাড়াও পূর্বাচলে 60 কাঠা, উত্তরায় 94 কাঠার প্লট ও জমজম টাওয়ারের মালিকানা রয়েছে মুনিরের। কিন্তু এসব সম্পদে উত্তরার কাউন্সিলর শফিকুর রহমান বা গোল্ডেন শফিকের অংশীদারিত্ব থাকায় আপাতত আমলে নেয়নি দুদক। এখানে যোগসাজশের দুর্নীতি অবশ্যই রয়েছে, সম্পৃক্ত রয়েছে। এর সাথে যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে শুধুমাত্র যে প্লটগুলো চিহ্নিত করা হচ্ছে তাদের জব্দ করলেই হবে না, পর্যাপ্ত পরিমাণ যথাযথ আইনের উপর ভিত্তি করে পর্যাপ্ত পরিমাণ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গোল্ডেন শফিকের সম্পদের অনুসন্ধান সমন্বয় করে গোল্ডেন মনিরের সম্পদের তদন্তে যৌথ সম্পদের হিসেব আনা হবে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় 9.5 মাসের মাথায় আবারও আগুন লেগেছে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় বুধবার রাত 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে সন্ধ্যা 7:30টার দিকে শ্রীপুর উপজেলার মামলার মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের ASM কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারখানাটিতে ক্লোরিন, প্যারাফিন, ব্লিচিং পাউডার সহ বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি আগুন লাগার সঠিক কারণ। এর আগে 11 ফেব্রুয়ারি একই কারখানায় অগ্নিকাণ্ডে 3 জন নিহত এবং কমপক্ষে 10 জন আহত হয়েছিলেন। আইসা দেখছি যে ওই ভবনে আগুন লাগছে, ওই ভবন থেকে তারপরে অন্য ভবনে গেছে, তারপরে এখন আবার আরেক ভবন লাগছে। কোনো লোকজন ছিল না, লোকজন সরে গেছে সব আগুন লাগার সাথে সাথে। এটা হলো প্যারাফিন, প্যারাফিন হলো লিকুইড, এটা কেরোসিন অকটেনের মতো পদার্থ, যার কারণে আগুনটা, এটা তো সিলিন্ডারগুলো অনেক 20,000 15,000 লিটারের ধারণ ক্ষমতা সম্পন্ন, সেক্ষেত্রে অনেক দাহ্য পদার্থ, যেক্ষেত্রে পানি, খালি পানি এবং ফোমে আসলে এটা নিয়ন্ত্রণ করা একটু ডিফিকাল্ট হচ্ছে। আপিল নিষ্পত্তির 4 বছর আগে 2 আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। চুয়াডাঙ্গার এক হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া মকিম ও ঝুরুর দণ্ড কার্যকর হয়েছে আপিল বিভাগে মামলা বিচারাধীন অবস্থাতেই। এ ঘটনায় আগামী সপ্তাহে আপিল শুনানি হবে সর্বোচ্চ আদালতে। 1994 সালের 28 জুন চুয়াডাঙ্গায় হত্যা করা হয় ইউপি মেম্বার মনোয়ার হোসেনকে। এ ঘটনায় 2008 সালের 17 এপ্রিল মকিম, ঝরু সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2013 সালে মকিম ও ঝরুর ফাঁসি বহাল রাখে হাইকোর্ট। এরপর আপিল করে 2 আসামির স্বজনরা। এর পরবর্তীতে হাইকোর্টের ডেট রেফারেন্সের মামলা শুনানির পরবর্তীতে 2 জনের ডেথ সেন্টেন্স কনফার্ম করবে। আর তাদের নাম হলো মকিম এবং ঝড়ু। পরবর্তীতে আমরা মকিমের পক্ষে ক্রিমিনাল আপিল 111/2013 এটা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে ফাইল করি। 3রা নভেম্বর মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। এরপর আসামির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন আইনজীবী হুমায়ুন কবির। তিনি বলছেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে 2017 সালেই ফাঁসি কার্যকর হয়েছে 2 আসামির। গত সপ্তাহে মামলা প্রথম লিস্টে আসে। যোগাযোগ করার পরে জানতে পারি যে প্রায় 4 বছর আগেই তাদের ফাঁসি কার্যকর হয়ে গেছে। লুপহলস আছে যে ভবিষ্যতে এমন ঘটনা যেন বাংলাদেশে না ঘটে, এই জন্যই আমরা চাই আর কি। আপিল বিভাগে আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে। তাতেই 2 আসামির ক্ষেত্রে বিচারিক ব্যত্যয় হয়েছে কিনা তা স্পষ্ট হবে। জান্নাতুল ফেরদাউস, তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার নিচ্ছে একটা বিরতি, এরপর আরো যা থাকবে। 15 দিন ধরে পানির সংকটে রাজধানীর খিলক্ষেতের লেক সিটি কনকর্টের 13টি ভবনে প্রায় 12,000 বাসিন্দা। 2টি গভীর নলকূপের মধ্যে একটি নষ্ট হয়ে যাওয়ায় পানি দেওয়া হচ্ছে দিনে মাত্র 2 বেলা। তবে তা অপর্যাপ্ত বলছেন বাসিন্দারা। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ভোগান্তি বলে দাবি তাদের। তবে কনকর্ড গ্রুপ বলছে, এ মাসের মধ্যেই বসানো হচ্ছে আরেকটি গভীর নলকূপ, তখন আর পানির সমস্যা থাকবে না। খিলক্ষেতের লেক সিটি কনকর্ড আবাসিক প্রকল্পের একটি ভবনে বসবাস শুরু হয় 2005 সালে।
পানির চাহিদা মেটাতে প্রথম দিকে 2টি গভীর নলকূপ স্থাপন করে নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ড। 16 বছরে এই প্রকল্পে 16 তলার 13টি ভবন হলেও বাড়েনি গভীর নলকূপের সংখ্যা। গেল 17 অক্টোবর সংস্কার কাজের সময় নষ্ট হয়ে যায় একটি গভীর নলকূপ। এরপর থেকে শুরু হয় পানির জন্য হাহাকার। এখন দিনে মাত্র 2 বেলা পানি দেওয়া হচ্ছে ফ্ল্যাটগুলোতে, যা গেল 17 অক্টোবর সংস্কার কাজের সময় নষ্ট হয়ে যায় একটি গভীর নলকূপ। এরপর থেকে শুরু হয় পানির জন্য হাহাকার। এখন দিনে মাত্র 2 বেলা পানি দেওয়া হচ্ছে ফ্ল্যাটগুলোতে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম, বলছেন বাসিন্দারা। সেটাও খুব বেশিক্ষণ থাকে না, ঘন্টা কানেকও থাকে না। পানি ধরতে ধরতেই পানি চলে যায়। বালতি ভরাচ্ছি পাশে, বালতি ছাড়িয়ে দিয়ে আসি, থালা বাসন মাজতেছি নাই। বিষয়টি বারবার কনকর্ড কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান মেলেনি বলে দাবি অ্যাপার্টমেন্ট মালিক কোঅপারেটিভ সোসাইটির। তাদের সঙ্গে আমরা বসছি, কথা বলছি, হেড অফিস থেকে কথা বলছি এবং আমাদের রিকোয়ারমেন্ট কথা বললাম। আমরা তাদেরকে পয়েন্ট আউট করছি যে যেই পাম্পটা আপনারা কমিটি গঠন করছেন থার্ড পাম্পটার জন্য, সেই পাম্পটা এখনো হলো না। তাদের কাছে কোনো জবাব ছিল না। নলকূপ নষ্ট হওয়ার বিষয়টি অপ্রত্যাশিত মন্তব্য করে কনকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে 5 দিনের মধ্যে একটি গভীর নলকূপ এবং এ মাসের মধ্যেই বাড়তি ক্ষমতা সম্পন্ন 100 হর্স পাওয়ারের একটি গভীর নলকূপ স্থাপন করা হবে। ছোট একটা ডিউটিগুলো খনন করতে যাচ্ছি 2-1 দিনের মধ্যে। সেটা হলে আর আপাতত কোনো সমস্যা থাকবে না। আর যে পাম্পটা অলরেডি নষ্ট হয়ে গেছে সেই পাম্পটা নতুন করে আরেকটি পাম্প স্থাপনের জন্য একটু সময় লাগবে। ভবিষ্যতে আপৎকালে যেন পানির সংকট না হয় সেজন্য বিকল্প ব্যবস্থার কথা জানালেন কনকর্ডের পরিচালক। আপৎকালীন টিউবওয়েল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা 2-3 মাসের মধ্যে বসাবে। আর পাবলিকের এই ওয়াসা যে টিউবওয়েলটা বসানোর প্রস্তাব দিচ্ছে, ওরা জায়গা চাইছে আমাদের। এখন কনকর্ড জায়গাটা যদি দেয় তখন তো আর পানির সমস্যা থাকার কথা না। লেক সিটির 2048টি ফ্ল্যাটে প্রতিদিন পানির চাহিদা প্রায় 30 লাখ লিটার, যার মধ্যে এখন 20 লাখ লিটারের মতো সরবরাহ করা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পুরো জেলায় টানা কয়েকদিন ধরে তাপমাত্রা 16.5 ডিগ্রির নিচে। তবে দিনে গরম আবহাওয়া আর সন্ধ্যার পর শীতের তীব্রতা, এমন বৈরী আবহাওয়ায় বাড়ছে রোগবালাই। ভোররাতে হিম বাতাস আর সকালে কুয়াশার চাদরে ঢাকা সোনালী সূর্য। সবুজ ধানের পাতায় জমেছে শিশির কণা। বদলাতে শুরু করেছে প্রকৃতির রূপ। উষালগ্ন থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ঝিরিঝিরি বাতাস জানান দেয় পৌষের আনাগোনা। পঞ্চগড় সহ আশপাশের এলাকায় সাধারণত নভেম্বরের মাঝামাঝি সময় শীতের তীব্রতা বাড়ে। তবে এবার নভেম্বরের প্রথম থেকেই বেড়েছে শীতের দাপট। অবশ্য রাতে শীতের আমেজ থাকলেও দিনে কড়া রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। 4-5 দিন ধরে তো পর্যাপ্ত শীতটা আস্তে আস্তে প্রতিদিন বাড়তেইছে। আগামী শীত চলে আসে এবার তাড়াতাড়ি। এখন আমি কাঁথা কম্বল ঝাঁকালেছি। শীত বাড়তে থাকায় খানিকটা ছন্দপতন হয়েছে পঞ্চগড়বাসীর দৈনন্দিন জীবনে। দিনে গরম আর রাতে ঠান্ডা থাকায় বেড়েছে নানা রোগের প্রকোপ। হাসপাতালগুলোতেও বাড়তে শুরু করেছে রোগী। বাবুরা ঠান্ডার কারণে এরকম নিউমোনিয়া হয়ে গেছে, এখন এখানে চিকিৎসা নিচ্ছে, একটু ভালো হয়েছে। এখান থেকে ট্রিটমেন্ট দিতেছে, আল্লাহর মধ্যে বাবু সুস্থ হয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে মৌসুমী রোগ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতের আমেজ শুরু হয়ে গেছে, শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইনডোর আউটডোর উভয়খানে আমরা রোগীদের বিশেষ পরামর্শ দিচ্ছি, বিশেষত মাস্ক পরা, হাত ধুয়ে খাবার খাওয়া এবং বাসি খাবার না খাওয়া, অসময়ে বিশেষত রাত্রে ঠান্ডা আবহাওয়ায় বাচ্চাদেরকে নিয়ে বের না হওয়া। গত বছরের 8 জানুয়ারি দেশের সর্বনিম্ন 2.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, দিনাজপুরে শীতের তীব্রতা কেমন দেখছেন, আর শীতজনিত রোগের রোগের কোন প্রকোপ দেখা দিয়েছে কি? হ্যাঁ, বলা যায় যে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে আজকে 16.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত কয়েকদিন যাবত কিন্তু 20 ডিগ্রির মধ্যে ছিল। আজকেই সেই রেকর্ডটা আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। আর শীতজনিত যে সমস্যাগুলো আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি, বিশেষ করে দিনাজপুরে শিশুদের জন্য চিকিৎসার বিষয়িত হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালে গতকালকে পর্যন্ত শতাধিক শিশু রোগী ছিল। তারা সবগুলোই সর্দি, জ্বর, কাশি নিয়ে ভর্তি হয়েছে। এই মুহূর্তে ডাক্তারদের যে পরামর্শ হচ্ছে যে
তারা যেন বাচ্চাদের ঠান্ডা বাতাস থেকে দূরে রাখেন, ঠান্ডা খাবার পরিহার করেন এবং সময় মতো যেন গোসল করানো হয়, গোসলের টাইমগুলো যেন ঠিক রাখা হয়। পাশাপাশি দিনাজপুর জেলা হাসপাতালে প্রায় 40 থেকে 50 জন রোগী প্রতিদিনই গড়ে এই ধরনের রোগীর চিকিৎসা হচ্ছে। শীতজনিত রোগের কারণেই শিশুরাই বিশেষ করে আক্রান্ত হচ্ছে এবং শীতের যে প্রকোপ, সেই প্রকোপ কিন্তু দিনে দিনে দিনাজপুর অঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে। রাতে যেমন প্রচণ্ড শীতের ভাব অনুভূত হচ্ছে, সকাল পর্যন্ত এই শীত মানুষের শরীরে যেমন অনুভূতি দিচ্ছে, তেমনি দিনের বেলা কিন্তু রাত বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফ্যান চালিয়ে কিন্তু মানুষের শরীরকে শীতল করার জন্য ফ্যান চালাতে হচ্ছে এবং বাইরে বের হলে কিন্তু তীব্র রোদের যে অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু মানুষের শরীরে তীব্রভাবেই অনুভূত হচ্ছে। বলা যায় যে এই অঞ্চলের শীত আগে যেমন আসে, শীত এই দিনাজপুর অঞ্চলের শীত আগে আসে এবং সবার শেষেও বিদায় হয়। তবে শীতের এই আগমনী নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এই ক্রমান্বয়ে সেটা বাড়তেছে এবং পর্যায়ক্রমে বাড়তে বাড়তে দিনাজপুর এবং পঞ্চগড় অঞ্চলে যে তাপমাত্রা, সেটি কিন্তু হিমালয়ের কারণেই এই অঞ্চলের তাপমাত্রা নিম্ন পর্যায়ে নামে এবং শীত এই অঞ্চলে যেমন মানুষের জন্য সমস্যার সৃষ্টি করে, শীতজনিত কিন্তু বিভিন্ন শীতকালীন শাকসবজির আবাদও কিন্তু প্রচুর হয় এই অঞ্চলে, যা দেশের অন্যান্য অঞ্চলেও পাঠানো হয়। মোটামুটি এই হচ্ছে দিনাজপুরের শীত পরিস্থিতি। অবশেষে গাইবান্ধায় আতঙ্ক ছড়ানো জন্তুটি শনাক্ত হয়েছে। বন বিভাগের বিশেষজ্ঞরা বলছেন এটি গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত প্রাণী শেয়াল। সাধারণত প্রজননের সময় বা জলাতঙ্কে আক্রান্ত হলে প্রাণীটি হিংস্র হয়ে ওঠে বলে জানিয়েছেন তারা। সম্প্রতি অচেনা প্রাণীর আক্রমণে আতঙ্ক ছড়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক কেওয়াবাড়ি এলাকায়। বিষয়টি জানার পর মাঠে নামে বন বিভাগ। প্রধান বন সংরক্ষক কার্যালয়ের বিশেষজ্ঞ দল পরিদর্শনে যান ওই এলাকায়। ঘুরে ঘুরে প্রাণীটির পায়ের ছাপ সহ নানা আলামত সংগ্রহ এবং বিশ্লেষণ শেষে প্রাণীটিকে শেয়াল বলে চিহ্নিত করেন তারা। একা থাকলে টেন্ডেন্সি একরকম, গ্রুপে থাকলে টেন্ডেন্সি একরকম। আমরা সন্দেহ করতেছি যে বাইটগুলো হয়েছে ওইগুলা হয় বা অ্যাগ্রেসিভনেস বেশি ছিল, অথবা ওই যে যিনি মারা গেছেন ভদ্রলোক, আমরা সন্দেহ করতেছি যে ওনাকে কোনো মানে গ্রুপ অফ ফক্স, হয়তো একটা গ্রুপ ছিল, এর মধ্যে উনি পড়ে গেছিলেন। সাধারণত প্রজননকালীন কিংবা জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে শেয়াল আক্রমণাত্মক হয়ে ওঠে। সে সময় মানুষ বা যে কোনো প্রাণীর সম্মুখীন হলে হয়ে ওঠে ভয়ঙ্কর। প্রাণীটার হিংস্র হওয়ার দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে ব্রিডিং এর জন্য, ব্রিডিং সিজনে সব প্রাণী অ্যাগ্রেসিভ হয়। গৃহপালিত কুকুর যদি কোনো কারণে পাগল হয়ে যায় বা কোনো কারণে রোগ আক্রান্ত হয়, বিশেষ করে র্যাবিসটা আমরা করতেছি, ও যদি কোনো একটা শিয়ালকে কামড় টামড় দিয়ে দেয়, থাকে অনেকে একসাথে থাকলে কামড় দেয়, ওইটা তখন পাগলামি কিছুদিন করে। গত এক মাসে শেয়ালের আক্রমণে গ্রামের অন্তত 15 জন আহত হন। এদের মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশাল মহানগরী যানজটমুক্ত রাখতে 4 লেনের বাইপাস সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ভূমি অধিগ্রহণে 11 কিলোমিটার এলাকায় মাঠ জরিপ হয়েছে। আগামী বছরের শুরুতেই নির্মাণ কাজ শুরু হবে। তবে যানজট এড়াতে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা বাদ দিয়ে বাইপাস সড়কটি করার দাবি নগরবাসীর। যানজট এড়াতে বরিশাল নগরীর গড়িয়ারপাড় থেকে রেন্ট্রিতলা, মহানগর কলেজ, নবগ্রাম, রুইয়া, টিয়াখালী, রূপাতলী হয়ে দপদপিয়া ফেরিঘাট পর্যন্ত 11 কিলোমিটার 4 লেন বাইপাস সড়ক নির্মাণে জরিপ কাজ শেষ হয়েছে। ঢাকা মাওয়া সড়কের আদলে অত্যাধুনিক এ বাইপাস হবে। সড়ক ও জনপদ বিভাগ বলছে এতে একাধিক আন্ডারপাস ও ওভারপাস রাখা হয়েছে। 20,000 কোটি টাকার প্রকল্পে 4,000 কোটি টাকা জমি অধিগ্রহণে ব্যয় হবে। প্রকল্পের অগ্রগতি 9.15 ভাগ হলেও আগামী বছরের শুরুতে গতি আরও বাড়বে। ঢাকা মাওয়া সড়কটা যেরকম একটা আন্তর্জাতিক মানের হয়েছে, আমরা এই বাইপাসটিকেও আন্তর্জাতিক গ্রুপ এবং এলাকাবাসী যে দাবি তার প্রতিফলন যাতে বেড়ানোর জায়গা বা একটা পর্যটনের জায়গা হিসেবে উন্নীত হতে পারে, সেভাবে বাস্তবায়ন করার ব্যাপারে আমরা নজর রাখবো। দক্ষিণ অঞ্চলে একটা তৃতীয় ইকোনমিক করিডোর হিসেবে এটা বিবেচিত হবে, সেখানে এই রাস্তার গুণগত মান এবং সৌন্দর্য এটা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না এবং আন্তর্জাতিক মানের একটি সড়ক, এটা মহাসড়ক এটা নির্মিত হবে। বাইপাস সড়কটি নির্মাণ হলে যান চলাচল নির্বিঘ্ন হবে। তবে যানজট এড়াতে রূপাতলী বাস স্ট্যান্ড হয়ে এটি না করার দাবি নগরবাসীর। বাইপাস সড়কটি যদি সিটি কর্পোরেশনের পাশ থেকে যায় তাহলে সবচেয়ে উত্তম হয়। শহরের বাইরে দিয়ে করতে হবে, কারণ এখানে শহরের ভিতর দিয়ে করতে গেলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে, যানজট বেড়ে যাবে। বরিশাল বাইপাস সড়ক হলে কোনো যানজট ছাড়াই ঢাকা সহ যে কোনো জেলা থেকে কুয়াকাটা পর্যন্ত যাওয়া যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
80 দশকে নির্মিত খাগড়াছড়ির পাহাড়ি সড়কের বেইলি ব্রিজগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ সময়ে বেশিরভাগ ব্রিজই হয়ে পড়েছে জরাজীর্ণ। আবার 5 টনের বেশি ওজনে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও চলছে 5 গুণ বেশি ওজনের যানবাহন। এতে ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যাহত হওয়ার ঘটনা ঘটছে প্রায়। পর্যটন ও কৃষি অর্থনীতি বিকাশের সাথে সাথে পাহাড়ি সড়কে বেড়েছে যানবাহনের চাপ, কিন্তু এসব সড়কে জরাজীর্ণ বেইলি ব্রিজের উপর দিয়েই চলাচল করছে ভারী যানবাহন। 80 দশকে নির্মিত বেইলি ব্রিজগুলোর ভারী যানবাহন চলাচলের জন্য এখন ঝুঁকিপূর্ণ। তাছাড়া 5 টনের বেশি মালামাল নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ধারণ ক্ষমতার 5 গুণ বেশি পণ্য নিয়ে যাতায়াত করছে যানবাহন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ভারী যানবাহন গাড়ি চলে ব্রিজ চুলাইয়ে নিচে দিয়ে পড়ে যায়। ব্রিজে লেখা আছে 5 টন ধারণ ক্ষমতা, আমাদের খালি গাড়ি ওয়েটে 9 টন, তাহলে আমরা কিভাবে চলাচল করবো? এই ব্রিজগুলো যদি পাহাড়গুলি দেয়, সরকার দেখলে আমাদের সুবিধা হয়। পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলো সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ছোট ছোট 8-10টা ব্রিজ করা গভর্নমেন্টের জন্য কোনো বিষয় না। আমি আশা করি খুব দ্রুত সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই বেইলি ব্রিজগুলো অপসারণ করে সেখানে কংক্রিট ব্রিজ নির্মাণ করে আমাদেরকে পার্মানেন্ট যোগাযোগ ব্যবস্থার সুযোগ সৃষ্টি করে দেবেন। গত 3 বছরে 70টি সেতু নির্মাণ করা হয়েছে জানিয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনায় অন্যগুলো নির্মাণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বেইলি ব্রিজগুলা পাকা সেতুতে উন্নীত করার জন্য প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে প্রকল্পটা মন্ত্রণালয়ে রয়েছে। আশা করি আমরা আগামী 1 বছরের মধ্যে প্রকল্প পাস হবে এবং কার্যক্রম শুরু হবে। পাহাড়ি এলাকায় পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ সংস্কারের দাবি জানিয়েছেন খাগড়াছড়িবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেসরকারি সৌর বিদ্যুৎ প্রকল্পের ফলে পাল্টে গেছে লালমনিরহাটের চরাঞ্চলের মানুষের জীবনমান। কালীগঞ্জের ইন্ট্রাকো সৌর বিদ্যুৎ প্রকল্পে নিম্নাঞ্চলের বন্যা দুর্গত মানুষের বিদ্যুৎ, শিক্ষা, কর্মসংস্থান সহ পরিবেশ উপযোগী বেশ কিছু পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে। জাতীয় গ্রিডেও যোগ হবে এই বিদ্যুৎ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নে তিস্তার পাড়ে শৈলমারীর চর। এ চরের বাসিন্দা প্রায় 17,000। জেলা বা উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য নেই সড়ক, চিকিৎসা বা অন্য সুবিধাও নেই বললেই চলে। তিস্তাপাড়ের মানুষের দুর্দশা শোনার যেন কেউ নেই। গত বছর শৈলমারীর চরে 30 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড নামের একটি কোম্পানি। এ উদ্যোগে আশার আলো দেখছেন সুবিধাবঞ্চিত এসব মানুষ। আমাদের উপকার হবে এখানে যে লোকগুলো খাড়ি মিলি খাইছে, এটা একটা আর কারেন্ট প্রতিটা বাড়িতে ওনারা দিতেছে। আগে আমাদের হাড়ি আসতে লাগছিল, আবার নৌকা ছিল, এখন আমাদের বাদ হয়ে অনেক কিছু হয়েছে। আমাদের এই এলাকায় তো কোনো কারেন্ট নেই, এখন যদি কারেন্ট ঢোকে তাহলে অনেক উপকার হচ্ছে। এরই মধ্যে ইন্ট্রাকো পাওয়ারের অর্থায়নে নির্মাণ হচ্ছে 2টি বেইলি ব্রিজ ও 18টি কালভার্ট। এছাড়া বিদ্যুৎ সংযোগ ও কর্মসংস্থানের জন্য মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই অঞ্চলের মানুষের জন্য আমরা সহস্রাধিক লোকের কর্মসংস্থানের আমরা সুযোগ করে দিয়েছি। আমরা তাদের জন্য বহু কিলোমিটার দূর থেকে বিদ্যুতের খুঁটি বসিয়ে তার সংযোগের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করেছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে মনে করেন জেলা প্রশাসক। এখানে এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তারা বিদ্যুৎ ব্যবস্থা পাবে এবং অবকাঠামো উন্নত হবে। সর্বোপরি তাদের জীবনযাত্রা পরিবর্তন আসবে বলে। সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। আগামী বছরের সেপ্টেম্বরে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার নিচ্ছে একটা বিরতি। বরিশাল মহানগরী যানজট মুক্ত রাখতে 4 লেনের বাইপাস সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ভূমি অধিগ্রহণে 11 কিলোমিটার এলাকায় মাঠ জরিপ হয়েছে। আগামী বছরের শুরুতেই নির্মাণ কাজ শুরু হবে। তবে যানজট এড়াতে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা বাদ দিয়ে বাইপাস সড়কটি করার দাবি নগরবাসীর। যানজট এড়াতে বরিশাল নগরীর গড়িয়ারপাড় থেকে রেঞ্চিতলা, মহানগর কলেজ, নবগ্রাম, রুইয়া, টিয়াখালী, রূপাতলী হয়ে দপদপিয়া ফেরিঘাট পর্যন্ত 11 কিলোমিটার 4 লেন বাইপাস সড়ক নির্মাণে জরিপ কাজ শেষ হয়েছে। ঢাকা মাওয়া সড়কের আদলে অত্যাধুনিক এ বাইপাস হবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে এতে একাধিক আন্ডারপাস ও ওভারপাস রাখা হয়েছে।
20,000 কোটি টাকার প্রকল্পে 4,000 কোটি টাকা জমি অধিগ্রহণে ব্যয় হবে। প্রকল্পের অগ্রগতি 9.15 ভাগ হলেও আগামী বছরের শুরুতে গতি আরও বাড়বে। ঢাকা মহাসড়ক সড়কটা যেরকম একটা আন্তর্জাতিক মানের হয়েছে, আমরা এই ব্যবস্থাটিকেও আন্তর্জাতিক গ্রুপ এবং এলাকাবাসী যে দাবি তার প্রতিফলন যাতে বেড়ানোর জায়গা বা একটা পর্যটনের জায়গা হিসেবে উন্নীত হতে পারে সেভাবে বাস্তবায়ন করার ব্যাপারে আমরা নজর রাখবো। দক্ষিণ অঞ্চলে একটা তৃতীয় ইকোনমিক করিডোর হিসাবে এটা বিবেচিত হবে, সেখানে এই রাস্তার গুণগত মান এবং সৌন্দর্য এটা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না এবং আন্তর্জাতিক মানের একটি সড়ক, এটা মহাসড়ক এটা নির্মিত হবে। বাইপাস সড়কটি নির্মাণ হলে যান চলাচল নির্বিঘ্ন হবে। তবে যানজট এড়াতে রূপাতলী বাস স্ট্যান্ড হয়ে এটি না করার দাবি নগরবাসীর। বাইপাস সড়কটি যদি সিটি কর্পোরেশনের পাশ থেকে যায় তাহলে সবচেয়ে উত্তম হয়। শহরের বাইরে দিয়ে করতে হবে, কারণ এখানে শহরের ভিতর দিয়ে করতে গেলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে, যানজট বেড়ে যাবে। বরিশাল বাইপাস সড়ক হলে কোনো যানজট ছাড়াই ঢাকা সহ যে কোনো জেলা থেকে কুয়াকাটা পর্যন্ত যাওয়া যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 80 দশকে নির্মিত খাগড়াছড়ির পাহাড়ি সড়কের বেইলি ব্রিজগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ সময়ে বেশিরভাগ ব্রিজই হয়ে পড়েছে জরাজীর্ণ। আবার 5 টনের বেশি ওজনে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও চলছে 5 গুণ বেশি ওজনের যানবাহন। এতে ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যাহত হওয়ার ঘটনা ঘটছে প্রায়। পর্যটন ও কৃষি অর্থনীতি বিকাশের সাথে সাথে পাহাড়ি সড়কে বেড়েছে যানবাহনের চাপ, কিন্তু এসব সড়কে জরাজীর্ণ বেইলি ব্রিজের উপর দিয়েই চলাচল করছে ভারী যানবাহন। 80 দশকে নির্মিত বেইলি ব্রিজগুলোর ভারী যানবাহন চলাচলের জন্য এখন ঝুঁকিপূর্ণ। তাছাড়া 5 টনের বেশি মালামাল নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ধারণ ক্ষমতার 5 গুণ বেশি পণ্য নিয়ে যাতায়াত করছে যানবাহন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ভারী যানবাহন গাড়ি চলে ব্রিজ জুলাইয়ের নিচে দিয়ে পড়ে যায়। ব্রিজে লেখা আছে 5 টন ধারণ ক্ষমতা, আমাদের খালি গাড়ি ওয়েটে 9 টন, তাহলে আমরা কিভাবে চলাচল করবো? এই ব্রিজগুলো যদি পাহাড়গুড়ি দেয়, সরকার দেখলে আমাদের সুবিধা হয়। পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলো সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ছোট 8-10টা ব্রিজ করা গভর্নমেন্টের জন্য কোনো বিষয় না। আমি আশা করি খুব দ্রুত সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই বেইলি ব্রিজগুলো অপসারণ করে সেখানে কংক্রিট ব্রিজ নির্মাণ করে আমাদেরকে পার্মানেন্ট যোগাযোগ ব্যবস্থার সুযোগ সৃষ্টি করে দেবেন। গত 3 বছরে 70টি সেতু নির্মাণ করা হয়েছে জানিয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনায় অন্যগুলো নির্মাণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বেইলি ব্রিজগুলা পাকা সেতুতে উন্নীত করার জন্য প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে প্রকল্পটা মন্ত্রণালয়ে রয়েছে। আশা করি আমরা আগামী 1 বছরের মধ্যে প্রকল্প পাস হবে এবং কার্যক্রম শুরু হবে। পাহাড়ি এলাকায় পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ সংস্কারের দাবি জানিয়েছেন খাগড়াছড়িবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেসরকারি সৌর বিদ্যুৎ প্রকল্পের ফলে পাল্টে গেছে লালমনিরহাটের চরাঞ্চলের মানুষের জীবনমান। কালীগঞ্জের ইন্ট্রাকো সৌর বিদ্যুৎ প্রকল্পে নিম্নাঞ্চলের বন্যা দুর্গত মানুষের বিদ্যুৎ, শিক্ষা, কর্মসংস্থান সহ পরিবেশ উপযোগী বেশ কিছু পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে। জাতীয় গ্রিডেও যোগ হবে এই বিদ্যুৎ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নে তিস্তার পাড়ে শৈলমারির চর। এ চরের বাসিন্দা প্রায় 17,000। জেলা বা উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য নেই সড়ক, চিকিৎসা বা অন্য সুবিধাও নেই বললেই চলে। তিস্তাপাড়ের মানুষের দুর্দশা শোনার যেন কেউ নেই। গত বছর শৈলমারির চরে 30 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড নামের একটি কোম্পানি। এ উদ্যোগে আশার আলো দেখছেন সুবিধাবঞ্চিত এসব মানুষ। আমাদের উপকার হবে এখানে যে লোকগুলো খাডি মিলি খাইছে, এটা একটা আর কারেন্ট প্রতিটা বাড়িতে ওনারা দিতেছে। আগে আমাদের হাডি আসতে লাগছিল, আবার নৌকা ছিল, এখন আমাদের বাদ হয়ে অনেক কিছু হয়েছে। আমাদের এই এলাকায় তো কোনো কারেন্ট নেই, এখন যদি কারেন্ট ঢোকে তাহলে অনেক উপকার হচ্ছে। এরই মধ্যে ইন্ট্রাকো পাওয়ারের অর্থায়নে নির্মাণ হচ্ছে 2টি বেইলি ব্রিজ ও 18টি কালভার্ট। এছাড়া বিদ্যুৎ সংযোগ ও কর্মসংস্থানের জন্য মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই অঞ্চলের মানুষের জন্য আমরা সহস্রাধিক লোকের কর্মসংস্থানের আমরা সুযোগ করে দিয়েছি। আমরা তাদের জন্য বহু কিলোমিটার দূর থেকে বিদ্যুতের খুঁটি বসিয়ে তার সংযোগের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করেছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে মনে করেন জেলা প্রশাসক। এখানে এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে
সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তারা বিদ্যুৎ ব্যবস্থা পাবে এবং অবকাঠামো উন্নত হবে। সর্বোপরি তাদের জীবনে একটা পরিবর্তন আসবে বলে। সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। আগামী বছরের সেপ্টেম্বরে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার নিচ্ছে একটা বিরতি। ফিরছে আরো খবর নিয়ে। বিশ্বে করোনায় একদিনে ৭,৩৪৯ জন মারা গেছে, নতুন শনাক্ত ৪,৫৯,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৩৬,০০০। এ পর্যন্ত আক্রান্ত ২৪,৮৭,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১,৩০০-র বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন শনাক্ত ৭১,৯৫০ থেকে ১১ বছরের শিশুদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। এদিকে যুক্তরাজ্যে একদিনে শনাক্ত হয়েছে ৪১,০০০ নতুন রোগী। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১,১৮৯ জনের মৃত্যু এবং ৪০,৪৪৩ জন শনাক্ত হয়েছে। ইউরোপীয় মেডিকেল এজেন্সি অনুমোদন দিলে জার্মানিতে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থার এক বৈঠকে কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ফলে এই টিকার ২ ডোজ নেওয়া ভারতীয়দের যুক্তরাষ্ট্র বা ইউরোপে যাওয়ার অনুমতি পাওয়া সহজ হবে। তাছাড়া বিদেশে গিয়ে থাকতে হবে না কোয়ারেন্টিনে। এপ্রিলে কোভ্যাক্সিনের অনুমোদন পেতে আবেদন করে ভারত বায়োটেক। এরপর জুলাইয়ে ভ্যাকসিনের নিরাপত্তা, কার্যকারিতা এবং স্থিতিশীলতা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানটি। বিদেশে পড়ুয়া ভারতীয়দের শিক্ষার্থী এবং চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে এই টিকার অনুমোদনের অপেক্ষায় ছিলেন। টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সান্ত্বনার জয়ের খোঁজে টাইগাররা, অন্যদিকে সেমির লড়াইয়ে এগিয়ে যেতে অজিতের লক্ষ্য বড় জয়। তবে কন্ডিশন উইকেট বিবেচনায় আশাবাদী টাইগার স্পিন কোচ রঙ্গনা হেরাত। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৪টায়। That should be it. It was pitched up to him and the field was up, so David Miller. শেষ ভালো যার সব ভালো তার, সেই কাজটা করতে পারবে কি বাংলাদেশ দল, নাকি আরও একটা হারের তিক্ততা নিয়ে দেশে ফিরতে হবে? সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান অথবা দলের অবস্থা কোনো কিছুই আশা দিচ্ছে না টিম টাইগার্সকে। বিশ্রাম ম্যাচের আগে অথবা পরের দিন বাংলাদেশের কাছে বিশ্রামটা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত বিষয়। হোটেলবন্দি থেকেছে দল, আইসিসি সংবাদ সম্মেলনও করেছে অনলাইনে। হারার আগেই যেন হেরে যাচ্ছে টিম টাইগার্স, তার প্রভাবও দেখা যাচ্ছে মাঠে। টিম কম্বিনেশনের অভাব, ম্যাচ জয়ের ক্ষুধাও যেন উধাও। সাকিব মুস্তাফিজকে ছাড়া দলের বাস্তব চিত্র ফুটে উঠেছে সাউথ আফ্রিকা ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নও যেন দুঃস্বপ্ন এখন। তবুও আশা দিচ্ছে কিছুদিন আগে ঘরের মাঠে অজি বধের স্মৃতিগুলো। পরিবর্তিত কন্ডিশন, উইকেট, স্কোয়াডের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না। টুর্নামেন্টে স্পিনাররা ভালো করছে, যদিও আমাদের সবাই নিজের সেরাটা দিতে পারেনি। নাসুম মাহেদি ছাড়া পেসাররা ভালো করতে শুরু করেছে। শেষ ম্যাচটা সবাই ভালো করতে মুখিয়ে আছে। ওদের সাথে সিরিজ জেতার আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। বাংলাদেশ সফরে ৪-১ সিরিজ হারের তিক্ততা ভুলে গেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি এখনও টি-20 বিশ্বকাপ জেতেনি। সেই পথে থাকতে বাংলাদেশকে হারাতেই হবে। পুরো শক্তির দল আর আমিরাতের কন্ডিশন অজিদের কিছুটা নির্ভর রাখছে। Probably the first time a lot of us have played in those conditions. বাংলাদেশের কন্ডিশন কঠিন ছিল, আমরা এবার ভালো শেপে আছি, ধারাবাহিক হতে চাই। আমার কাছে মনে হয় এখানকার কন্ডিশন, উইকেট একটু অন্যরকম। আমরা জিততে চাই, তবে বাংলাদেশও চ্যালেঞ্জ জানাতে পারবে। But it is very different now. টি-20 বিশ্বকাপের মঞ্চে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। 4 বারের মুখোমুখিতে সবগুলোতে বড় ব্যবধানে হার। দুপুরের ম্যাচে টস আর কন্ডিশন নিয়ে ভাবতে হচ্ছে দুই দলকে, সেখানে যে সুবিধা পাবে পেসাররা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে লড়াইয়ে টিকে থাকতে আজ ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। টানা ২ হারের পর বাংলাদেশের বিপক্ষে জয়ে অস্বস্তি কাটিয়েছে উইন্ডিজ। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোয় রসদ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডু অর ডাই ম্যাচে গেইল রাসেলদের সামলাতে হবে হাসারাঙ্গা থিকসানাকে। সাথে শেষ 4-এর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততে হবে দাপটের সাথে। অন্যদিকে আসরের শেষ ম্যাচে জয় চায় শ্রীলঙ্কা। হাসারাঙ্গা নিসাঙ্কা ছন্দ আত্মবিশ্বাস বাড়াবে লঙ্কানদের।
আইসিসি ইভেন্টে 14 দেখায় দু দলের জয় সমান 7টি করে। টি-20 বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। আবুধাবিতে আফগানিস্তানকে 66 রানে হারিয়ে টিকে থাকলো কোহলির দল। দুরন্ত ব্যাটিংয়ে এই আসরে সর্বোচ্চ 210 রান করে টিম ইন্ডিয়া। জবাবে 144 রানে থেমেছে আফগানরা। তৃতীয় ওভারে শূন্যতে আউট শাহজাদ, জাজাই, গুরবাজ, নাইবদের ইনিংসগুলো বড় হয়নি। নিয়মিত উইকেট হারিয়ে আগে ছিটকে যায় আফগানরা। মোহাম্মদ নবী করিম জানাতের প্রতিরোধ কেবল হারের ব্যবধান কমিয়েছে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু ভারতের। রোহিত শর্মা, লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতে আসে 140 রান। দুজনেই পেয়েছে 50। 47 বলে সর্বোচ্চ 74 রান রোহিতের। রাহুল 48 বলে করেন 69 রান। এরপর হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্ডের তাণ্ডবে আসর সর্বোচ্চ 210 রান তোলে টিম ইন্ডিয়া। টানা 4 জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে উঠল লিভারপুল। ফিরতি লেগে আতলেতিকোর বিপক্ষে 2-0 গোলে জিতেছে ক্লপের দল। অন্যদিকে লাইপজিগের মাঠে পয়েন্ট হারিয়েছে পিএসজি, আর বেনজেমার নৈপুণ্যে শাখতার দোনেস্কে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে ম্যাচের 13 মিনিটে ডিয়েগো জোতার গোলে লিড নেয় লিভারপুল। 8 মিনিট পর আর্নল্ডের থ্রু থেকে স্কোর লাইন 2-0 করেন সাদিও মানে। 36 মিনিটে মানেকে ফাউল করে মাঠ ছাড়েন আতলেতি ডিফেন্ডার ফেলিপ। দ্বিতীয়ার্ধে সুয়ারেজের একটি গোল অফসাইডে বাতিল হয়। টানা 2 হারে টেবিলের 3-এ নেমেছে লা লিগা চ্যাম্পিয়নরা। এই গ্রুপের ম্যাচে লাইপজিগের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। প্রথমার্ধেই জোড়া শটে ফরাসিদের এগিয়ে নেন ফাইনাল ড্রাম। তবে শেষ মুহূর্তে পেনাল্টিতে স্বাগতিকরা সমতা টানলে পয়েন্ট হারা এমবাপ্পে, নেইমাররা। আরেক ম্যাচে ব্রাগাকে 4-1 গোলে হারিয়ে শীর্ষে উঠেছে ম্যান সিটি। স্বাস্থ্য খাত ও শিল্প খাতে 5G প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে। 10,000-এরও বেশি স্মার্ট ডিভাইসের মাধ্যমে হাসপাতালের ভেতর ও বাইরে সংযুক্ত থাকবে চিকিৎসক ও নার্সরা। মার্কিন নিষেধাজ্ঞার পর স্মার্টফোনের বাজারে বিশাল ধাক্কা খায় হুয়াওয়ে। সেই ক্ষতি পোষাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কোম্পানিটি। প্রযুক্তির গতিশীল দুনিয়ার সবশেষ সংযোজন 5G। এই নেটওয়ার্কের আওতায় একই সাথে অসংখ্য স্মার্ট ডিভাইস নিরবিচ্ছিন্নভাবে চালানো সম্ভব, যা কিনা বর্তমানে প্রচলিত 4G-তে অনেক সময়ই সম্ভব হয়ে ওঠে না। চীনের গুয়াংজুর 15 কোটি মানুষ বিভিন্ন ধরনের স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে। এর মধ্যে রয়েছে 5G অ্যাম্বুলেন্স। অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সে রয়েছে চিকিৎসা সরঞ্জাম এবং ক্যামেরা, যার মাধ্যমে জরুরি অবস্থায় থাকা রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসা পাবে। ধরুন কারো বুকে ব্যথা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই যদি আমরা রোগীর ইলেকট্রোলাইট করতে পারি, তাহলে এরপর কি করতে হবে তার নির্দেশনা আমরা পেয়ে যাব। এভাবে রোগীর মৃত্যু ঝুঁকি কমানো এবং সুচিকিৎসা দ্রুত নিশ্চিত করা সম্ভব। 5G নেটওয়ার্কের আওতায় কম সময়ে একসাথে 400 রোগীকে সেবা দেয়া সম্ভব। প্রত্যেক রোগী স্মার্ট ওয়াচ পরে থাকবে, যাতে প্রয়োজনের সময় কোনো রকম অসুবিধা ছাড়াই দায়িত্বরত নার্স চিকিৎসকের সাহায্য নিতে পারে। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে ক্লাউড কম্পিউটিং সেন্টার স্মার্ট ব্রেইনের মাধ্যমে। স্মার্ট ব্রেন পুরো হাসপাতালকে সংযুক্ত রাখে। হাসপাতালের কার্যক্ষমতা বাড়াতে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন 5G প্রযুক্তি যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাঝে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।